আমাদের এখানে রাঢ়বঙ্গে কোনো সিজিএসএ সেন্টার নেই, যা রয়েছে কলকাতায়। সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য সে ইন্স্যুরেন্স বলুন, ওষুধের ব্যবস্থা বলুন, খুব কম খরচে, সেগুলোর কোনো সুযোগ সুবিধা নেই। সিএস সেন্টারটা খুবই গুরুত্ব দিবে বাংলার প্রতি, মানে কেন্দ্রীয় সরকার উপর গুরুত্ব দেবে, কারণ ডবল ইঞ্জিন সরকার চলছে। অবশ্যই। অবশ্যই মানুষের দাবি দেওয়া আমরা কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকারের কাছে তুলে ধরবো, অবশ্যই কাজ হবে। স্যার, এখানকার যে চাষবাস, সে সম্বন্ধে আপনার কি মতামত? মোটামুটি চাষিরা কি সব কিছু সুযোগ সুবিধা পেয়ে এসেছে এতদিন ধরে? না না না, এখানে চাষবাস বলতে দেখুন, স্পেসিফিক্যালি বলতে গেলে দু সিজন চাষ হয়। এটা হচ্ছে আমন আর বোরো। তাছাড়া এখানে এঁটেল মাটি, তো এঁটেল মাটি বলতে মানে আলু চাষ বা সবজি চাষ খুব একটা ভালো হয় না, এবং টোটালি ধানের উপর নির্ভরশীল। মানুষ সব সময় তারা চায় যে তাদের উৎপাদিত ফসল ধানের দাম পাক, কিন্তু সেইভাবে ধানের দাম বিগত সরকারের আমলে পায়। এক্ষেত্রে সব থেকে বেশি যদি ক্ষতি ধরা হয়ে থাকে সেটা হচ্ছে আলু চাষিদের। আপনি যখন ভোট প্রচারে বেরিয়েছিলেন তখন অলরেডি কিছুজনের সাথে দেখাও করেছিলেন, আপনি তাদের যে অসুবিধার কথা সেগুলো তুলে ধরেছিলেন, যে তারা প্রতি বিঘা প্রতি চাষ করেও মানে আলুর সঠিক দামটা পাচ্ছে না। এখানে স্টোরেজের অভাব, এখানে আশেপাশে কোনো কোল্ড স্টোরেজ নেই। যদিও একটা কৃষক বাজার ছিল রোলে, সেটাতে মানে তেমনভাবে মানুষ যেতে পারে না। আর যে অঞ্চলে মেনলি আলু, টমেটো এসব উৎপাদন হয়, নদী পার্শ্ববর্তী এলাকাটা, লাউগ্রাম বলুন, দ্বারকেশ্বরের তীরবর্তী যত সব অঞ্চল আছে, তো এদের ক্ষেত্রে কি কোল্ড স্টোরেজের জন্য কোনো প্লেস দেওয়া যেতে পারে? কোল্ড স্টোরেজ ইন্দাস বিধানসভাতে হলে খুবই উপকার হয়। আমি বিগত সরকারের আমলেও মানে বিধানসভাতে তুলেছি, এবারও আমাদের যে বাজেট আছে ইয়ে থেকে সেখানে তুলব। আমাদের যে অধিবেশন শুরু হবে 18 তারিখ থেকে, ওটা তোলা হবে। এবং অলরেডি এই প্রস্তাব আমি দিয়েছি, মাননীয় সিএম সাহেবের কাছেও দেওয়া হয়েছে। বলে খুবই উপকৃত হব, একটা কোল্ড স্টোরেজ থাকা বিধানসভার বাসীর ক্ষেত্রে খুবই উপকার। ওকে। একটা অনেক বড় ইস্যু যেটা লোকসভাতে মানে সাংসদ সৌমিত্র খাঁ মহাশয় অনেকবার প্রশ্ন তুলেছেন, সেটা হচ্ছে গন্ধেশ্বরী আর দ্বারকেশ্বরের যে ড্যাম, সেটা প্রকল্পটার জন্য। কারণ কি, আপস্ট্রিমে যদি ড্যাম না করা হয়, বর্ষাকালে আমাদের এই দ্বারকেশ্বরের পার্শ্ববর্তী অঞ্চলগুলো পুরো জলমগ্ন হয়ে যায়। চাষিদের মানে এত ক্ষতি হয়, মানে তারা অনেকে সুইসাইড পর্যন্ত করে ফেলে। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় এই প্রকল্প মানে এই ড্যামটা করা কতটা যুক্তিযুক্ত? আর বিগত 15 বছরে অ্যাকচুয়ালি হচ্ছে 2080, এই 1980 থেকে 2026 পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বারবার টেন্ডার ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আর সৌমিত্র মহাশয় উনিও বারবার লোকসভাতে এটা পুশ করার চেষ্টা করেছেন। এবার ডাবল যে সরকার, তো ড্যামটা এই সম্ভব? মাননীয় সাংসদ উনি মানে এই বিষয়টা তুলেছেন, হয়তো ইয়েতে দাবি রেখেছেন, ফলে খুবই উপকৃত হবে মানুষ। মানে যে বন্যার সময় বলুন এবং তারপর বন্যার পর চাষের যে ওইখান থেকে জলটা পেতে পারে, উপকৃত হবে। আর হওয়া সম্ভব তো বটেই, ডাবল ইঞ্জিন সরকার, না হওয়ার কি আছে। কারণ কি, মানুষ আশ্বাস আগে পায়নি, তো সেহেতু মানুষের প্রশ্ন থেকেই গেছে এক্ষেত্রে। এরপর এরপর মানে ওই তো বললাম যে অসমাপ্ত কাজ সমাপ্ত করবে। মাননীয় সাংসদ আছেন, উনি এই বিষয়টা দেখছেন, অবশ্যই হবে। এবার কিছু প্রশাসনিক প্রশ্নে আসি। পুলিশ প্রশাসন কতটা চেঞ্জ দরকার বলে আপনার মনে হয়? অলরেডি চেঞ্জ হয়ে গেছে, মানে ভুল বদল হয়ে গেছে। হুম। এমনকি আমরা এমন কিছু দেখেছি, মানে আপনার ক্ষেত্রেও দেখেছি, যে একজন বিধায়ক, উনি মানে জাস্ট অপোজিশনের বিধায়ক বলে ওনার নামে পর্যন্ত এফআইআর করে দেওয়া হয়েছে থানার পক্ষ থেকে।
2023 সালে তো পঞ্চায়েত নির্বাচন হয়েছে, দেখেছেন তো যেভাবে আমাকে হিড়ি করে পুলিশ টেনে নিয়ে যাচ্ছে, মার দিচ্ছে, সেটাও আপনারা দেখেছেন। আর এখানে সামান্য বিষয় নিয়ে স্কুলে ভালো কথা বলতে যাওয়াটা, মানুষের জন্য বা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে বলতে গিয়ে ওটা সেটা অপরাধ। আমার নামে ক্রিমিনাল কেস এফআইআর করানো গেল। মানে তৃণমূল যে নোংরা দল, তার পরিচয় তারা রেখেছে। এবার এবার ভোটের আগে যখন ভোট প্রচারে বেরিয়েছিলেন, তখন একটা বাচ্চাকে ইস্যু করে একটা মানে বড় ঘটনাই ঘটেছিল। সেটা কি? এই মঙ্গলটুমি অঞ্চল। দেখুন, আমি সব সময় বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে ভালোবাসি। আপনারাও দেখবেন বিভিন্ন ইয়েতে, স্কুল, কলেজ, স্কুল, তারপর উচ্চ বিদ্যালয় যেগুলো আছে, প্রাইমারি স্কুল, উচ্চ বিদ্যালয়, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে থাকতে ভালোবাসি। আর এটা যে ব্লগ নেতৃত্ব, ওটা প্রপাগান্ডা ছড়িয়েছিল আমাদের ভোট প্রচার। তাহলে ভোট প্রচার করতে আমরা গেছি, সেখানে কারোর সাথে আমরা মারপিট করতে যাইনি। আমরা একটা বাচ্চা মেয়ে, আমার বাড়িতেও মেয়ে আছে, আমি সেই স্পটে থাকিনি যখন ঘটনাটা ঘটেছে। এবং বাচ্চা মেয়ে, ছেলে মেয়ে দেখতে শুরু করে সেখানে অনেক ছিল। তৃণমূলের যারা দুষ্কৃতীরা, তারা ঢেলাঢেলি করছিল, ওদেরই ঢেলা ফসকে যে ওই বাচ্চা মেয়েটার মাথায় লাগে। এটাকে নিয়ে রাজনীতি ফায়দা তোলার জন্য ওই তৃণমূল ব্লক নেতৃত্ব প্রপাগান্ডা ছেড়েছিল। বাচ্চা মেয়েটাকে সারা রাত কোলে করে নিয়ে বাজারে বাজারে ঘুরছে সিম্প্যাথি পাওয়ার জন্য। বিধায়ক কখনো, নির্মল ধানোয়ার কখনো এই কাজের সঙ্গে জড়িত নয়। সে সব সময় বাচ্চাদেরকে স্নেহ করে, ভালোবাসে। বিভিন্ন স্কুলে আপনারা দেখেছেন। হ্যাঁ, আমরা তো দেখেছি। সেই জন্যই একটা বড় ইস্যু আমরা জানতে চাইছি। হ্যাঁ, আসল ঘটনাটা কি? ভোটের রাজনীতি, অন্য কিছু না। ভোটের রাজনীতি ছাড়া কিছু না, যে মানুষের মনে একটা সিম্প্যাথি জাগানো। অথচ আপনাদের উপর, আপনাদের দলের কর্মীদের উপরই এফআইআর করে 4 জনকে অ্যারেস্ট করিয়ে দিব। পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন হয়তো বলেছেন, পুলিশ প্রশাসন তখন তৃণমূলে চটি চাটছে। দোষ, ওরা দোষ গুণ বিচার করে না। তখন বিনা দোষেই আমাদের সাধারণ সম্পাদক উৎপল ঘোষ, তারপর অরূপ পঞ্জা, এবং ওই পিতা পুত্র রয়েছিল সাগর মাঝি আর সাগর মাঝি, আর হচ্ছে গণেশ মাঝি, রাকেশ মাঝি, রাকেশ মাঝি বিনা দোষে জেল খাটলো। এবং পুরো ভোটে তাদেরকে ভোট পেরিয়ে যাওয়ার পর তারা বেরিয়েছে। এই তো ছিল ভোটের রাজনীতি করার জন্য করেছে, পুলিশকে দিয়ে। এবার ইন্দাসের যে ব্লক সভাপতি ছিল, উনি প্রকাশ্যে থানার ওসিকে হুমকি দিয়েছিলেন যে আমরা বদলি করে দেব, আমরা এরপরে আপনি কোথায় থাকবেন না থাকবেন, একটা হুমকি। সেটা একটাই জনরোষ করা হয়েছিল, কারণ কি ইন্দাস থানার ওনাদের ফেভারে যে ওসি ছিলেন, ওনাকে জাস্ট চেঞ্জ করে নির্বাচন কমিশন যাকে আমাদের থানাতে পাঠিয়েছিলেন, জাস্ট তাকে ইমপ্লিমেন্ট করেছিলেন। তার জন্য এটাকে আপনি কি চোখে দেখেন? দেখুন, ওরা থানাগুলোকে তৃণমূল পার্টি অফিস ভেবেছিল, বা তৃণমূল পার্টি অফিস বানিয়েছে। নির্বাচন কমিশন আর ওসি চেঞ্জ করেছে। ওরা ভেবেছিল যে ওনাদের মতোই কাজ করবে। তাহলে ওনাদের মতো যখন কাজ করেনি, আর তৃণমূল তো নোংরা কালচার, বাগানা বাগানি থেকে যে ব্যক্তির কথা বললেন, সে তো খুব নির্লজ্জ এবং অসভ্য প্রকৃতি। সম্মান জ্ঞান পর্যন্ত সমান নেই। করবেই তো, ওদের তো ওই নোংরা কালচার, রাজনীতি করবে, এরকম গালাগালাজ করবে। একদম। আপুই ফাঁড়ি মোড়ে আপনি একবার ধর্নায় বসছিলেন, সেটাও একটা বড় নিউজ হয়েছিল, যেটা একইভাবে আপনার উপরই এফআইআর বানানো হয়েছিল। তো এই ঘটনাটা কি ছিল? ওটা যে প্রাক্তন সেনা আমাদের যে ছিলেন কার্যকর্তা আর কি, ওই ঈশ্বর
ওনার উপর এবং মানে BLF2 আমাদের যিনি ছিলেন পার্থ, পার্থর মা বাবাকে প্রচণ্ডভাবে মারধর করেছিল তৃণমূলের দুষ্কৃতী তপন রুই দাস। তারই পরিপ্রেক্ষিতে আমরা ওই আপুর ফাঁড়িতে ধর্ণা দিয়েছিলাম। কেন এরকম হোক, মারধর কেন কিসের জন্য করা হোক, তার জন্য আইন আছে, প্রশাসন আছে। ওই প্রশাসনের না সহযোগিতায় ওরা এই কাজগুলো করে বেড়াচ্ছে। মানে আশ্বাস দেওয়ার জন্য আপনারাই বাড়িতে গেলেন, অথচ আপনাদের নামেই হয়ে গেল এফআইআর। হ্যাঁ, থানাটাকে পুরো পার্টি অফিস বানিয়েছে। তো তার মধ্যে বলছি তো যে থানা বলে কিছু নেই, মানে ওদের হেড অফিস বা ওই পার্টি অফিস হচ্ছিল এই থানা। ওসিও ওদের লিডারে পরিণত হয়েছিল। আর আপনি একবার ধর্ণা দিয়েছিলেন থানার মধ্যে, মানে এটা মানে আমাদের মতো মানুষের কাছে যে একজন বিধায়ক ধর্ণায় বসছে, তাও থানাতে, কারণ কি জাস্ট দাবিটা মানা হচ্ছে না। তো এই ঘটনাটা কি ছিল? তো ওই বিষয় নিয়ে ওই যেটা বাচ্চা ছেলেটাকে যে মেয়েটাকে যেটা ইয়ে করেছে, হ্যাঁ, ওই বিষয় নিয়েই যে কেন মিথ্যাভাবে আমাদেরকে অপবাদ ছড়ানো, সেখানে ওসি আমাদেরকে হাত ধরে মানে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখেছেন তো, তুমি তো দেখলাম। একদম নিউজেও দেখেছি। আমরা শান্তিপূর্ণভাবে ধর্ণা দিচ্ছি এবং সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনীটা থানার গেটে চলে এসেছে প্রায় 500-600 লোক, মানে আমাদেরকে মারার উপক্রম। এবং থানার ওসি সেও পর্যন্ত আমাদের থেকে বার করার চেষ্টা করছে, টেনে হিঁচড়ে। সেদিন একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, বদলি হলো, হ্যাঁ, নির্বাচন কমিশনার বদলি করে দিল। আপনি দ্বিতীয়বার বিধায়ক হয়ে একটা বড় পদক্ষেপ নিয়েছেন, যে সিপিআইএমের আমলে বিমল বোরা উনি ঘর ছাড়া হয়েছিলেন, আপনি তাকে ফেরানোর উদ্যোগ করেছেন। তো এরকম কি আর কোনো কর্মী আছে, বিজেপি কর্মী, যারা এখনো ভরসা, যাদেরকে ফিরিয়ে আনানো সম্ভব? হ্যাঁ, পান্ডুয়াকে, পাথরসার ব্লকে পান্ডুয়াতে এরকম একটা ঘটনা ঘটেছিল। সাগর মাছি, সাগর বাগ দিয়ে দীর্ঘদিন পর ছেড়া ছিল না, এখন বাড়িতে আছে। করিসুন্দা অঞ্চলে দাসেদের এক উনিও কচ্ছাড়া ছিলেন দীর্ঘদিন। রোল অঞ্চলে ছিলেন, করিসুন্দা অঞ্চল থেকে রোল অঞ্চল। আচ্ছা, একটা আত্মীয় বাড়িতে ছিল। তার পুরো বাড়িটাকে ভেঙে দেওয়া হয়েছিল, মুড়ি দেওয়া হয়েছে। ওনাকেও কিছুদিন আগে বাড়িতে ফেরানো হয়েছে। এরকম শুধু আমার ইন্দাস বিধানসভায় না, পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভাতে 2021 পরে এই ঘটনা ঘটেছিল। 2021 ভোটের পর মানে আপনাদের দলীয় কর্মী পাওয়া প্রায় দুষ্কর হয়ে গিয়েছিল। তো এই বিধানসভায় এমন কিছু জন রয়েছে, মানে যাদের উপর অত্যাচার চালানো হয়েছিল, কিছু জনকে খুন করে দেওয়া হয়েছে। তো এরকম কিছু নাম কি ডিসক্লোজ করা সম্ভব? দেখুন, এখানে ওই অরূপ রুই দাস, নারায়ণবাড়ি, আচ্ছা, মানে একটা সুশিক্ষিত, মার্জিত, ভদ্র, নম্র ও তরুণ যুবককে তারা 2021 রেজাল্টের পর 4 তারিখে নৃশংসভাবে শহীদ করে দেওয়া হয়। একেবারে মানে মাঠে একটা বট গাছ কিংবা অসত্য গাছের ইয়েতে ওই ঝুলন্ত দেহ পাওয়া যায়। 4 তারিখে মাইক বাজাতে বাজাতে মদ্যপ অবস্থায়, উন্মত্ত হয়ে তারা তাকে ওই ঘর থেকে টেনে নিয়ে যায়। তারপরের দিন ভাটপুকুর মাঠে তার লাশ, ঝুলন্ত দেহ পাওয়া যায়। এরকম একটা কুণ্ডলের ঘটনাও আছে, যেখানে তার পাঁজর ভেঙে তাকে কার্তিক ঘোষ। হ্যাঁ, কার্তিক ঘোষ। তো সরকারের তরফ থেকে ওনাদেরকে মানে কোনো আর্থিকভাবে সহায়তা কিংবা কোনো কিছুর কথা?
হ্যাঁ, অবশ্য আগেও মানে তাদের সাথে যোগাযোগ করা হয়েছিল বা কিছু হয়তো তাদের সহযোগিতা করা হয়েছিল। এরপর সরকার আমাদের তাদের কথা অবশ্যই ভাবো। এবার আপনার জীবনে যদি দেখা হয় আপনি আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদ দুটোরই মানে মেম্বার। তো যুব সম্প্রদায়ের ক্ষেত্রে মানে আমাদের যত সব 18 থেকে 40 বছর বয়সে এই গ্রুপে যারা রয়েছে তাদের ক্ষেত্রে আরএসএস কিংবা বিশ্ব হিন্দু পরিষদ মানে কতটা গুরুত্ব রাখে, সে ক্যারেক্টারের দিক থেকে হোক কিংবা কোনো কিছু কোথাও হেল্পের ক্ষেত্রে হোক কিংবা আরও যেসব কাজ রয়েছে। অবশ্যই বিশ্ব হিন্দু পরিষদ এবং যে আরএসএস এর কথা বললেন, অবশ্যই একজন ব্যক্তিকে সৎ নিষ্ঠাভাবে সেবা করতে শেখায়, এটা বলা যেতে পারে। তার মন মাইন্ড পুরো চেঞ্জ করতে হবে। সবসময় মানুষের সেবায় নিয়ে যেতে হবে। সঙ্গ আরএসএস এটার ক্ষেত্রে অনস্বীকার্য। তো কিন্তু এখানে যত সব যুব সম্প্রদায় রয়েছে, মানে জিনজি বলা যায়, তারা ইউটিউব বলুন বাকি সোশ্যাল মিডিয়ায় সব জায়গা থেকে তারা আরএসএস এর অপোজে অনেক কথা বলে। তো তাদেরকে আপনি কি বলবেন? ও আমার ব্যক্তিগত এগুলো কি করবো, এগুলো বলার কি আছে, কারণ কি আপনার ব্যক্তিগত মতামত। আপনার কারণ কি আপনাকে যারা ফলো করে কিংবা আপনার যত সব দলীয় কর্মী আছে, সবার কাছে সবাই ভালো হতে পারে না। হাতের 5টা আঙুল এই যে দেখতে পাচ্ছেন, 5টা আঙুল কিন্তু সমান নয়, তাই না? সেরকম মানুষ স্বয়ং ভগবান, ভগবান সবার কাছে প্রিয় হতে পারেনি, তাহলে আমরা তো মানুষ, এরকম সবার কাছে না কিছু থাকবে। না, আমাদের ইন্দাস বিধানসভা একটা কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক। তো এখানে যেসব উপজাতি কিংবা আদিবাসী রয়েছে, এখানে তপশিলি কিংবা এসটি যারা রয়েছে, তাদের জন্য সরকার কি কি মানে ভেবেছে একটু যদি জানতে পারি। আমি সবসময় আদিবাসী সম্প্রদায়ের যারা আছেন আর কি, এবং আমাদের সিঁদুর আপনারা দেখেছেন বা মিডিয়াতেও বা আমি ফেসবুকেও করেছি যে কেন্দ্রীয় সরকারের যে আদিবাসী মন্ত্রী, হ্যাঁ, জুয়েল ওরামের সঙ্গে দেখা করেছে এবং ওনাকে চিঠি দিয়েছে যাতে এই সম্প্রদায়গুলো ডেভেলপ করা হয়। রাজ্য সরকার থাকার ফলে, বিগত সরকার টিএমসি সরকার থাকার ফলে সেটা সম্ভব হয়। এখনও আবার ওনার সাথে দেখা করব যাতে এই সম্প্রদায়গুলো ডেভেলপ হয়। ভোট পূর্ববর্তী টাইমে আমাদের ইন্দাস বিধানসভাতে এই ধরুন লাউগ্রামের জেপি নাড্ডাজি এসেছিলেন, আপনাদের ইন্দাসের বিজেপি পার্টি অফিসে তানসিংদা হ্যাঁ ধন সিং রাউত এসেছিলেন, এমনকি শুভেন্দু অধিকারীও ভোট প্রচারের জন্য এসেছিলেন। পরিবর্তন যাত্রা এসেছিলেন, হ্যাঁ। তো এনাদের কাছ থেকে রাজনৈতিক শিক্ষণীয় কি হতে পারে? দেখুন, ওনারা অনেক দিনের অভিজ্ঞ, হুম। রাজনীতিক গুরুদেব যাদেরকে বলা যায়, তাদের কাছে শিক্ষার আছে, শিক্ষার কোনো শেষ নেই, অবশ্যই শিক্ষার আছে। কিন্তু স্ট্র্যাটেজিক্যালি যদি ধরা হয় মানে বিজেপি দলটা কি চরমপন্থী নাকি নরমপন্থী? দেখুন, বিজেপি দল সবসময় মানুষের পাশে, এটুকু বলতে পারবো। চরম নরম এটা কোনো প্রশ্ন না, সবসময় মানুষের পাশে থাকে। আমরা আপনার থ্রুতে কিছু মেসেজ আমরা জাস্ট পাস করতে চাই। কি অনেক অঞ্চলের যারা কর্মী রয়েছে তাদের একই বক্তব্য যে তৃণমূলের আমলে আবাস যোজনা থেকে শুরু করে একটু যে যা কিছু প্রকল্প ছিল সব কিছু দুর্নীতি হয়েছে। এমন এমনও খবর আছে যারা 2 থেকে 3টে করে সরকার থেকে আবাস যোজনার ঘর পেয়েছে। তো এরকম অনেক কিছু রয়েছে। তো তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান? তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তারা 2-3টে করে বাড়ি নিয়েছে, আইন প্রশাসনের দিক থেকে তাদের ব্যবস্থা নিতে বলেছে। যারা মাটির বাড়ি হাঁটতে পারছে না সেই সব ব্যক্তিরা বাড়ি পায়নি, অথচ 1তলা 2তলা বাড়ি মালিক, সেই বাড়ির মালিকরা বাড়ি নিয়েছে। অবশ্যই এটা করা উচিত। তার অন্য সব ফাইল খোলা হবে? অবশ্যই, মানে দুর্নীতি এখানে থাকবে না, দুর্নীতিমুক্ত করবে।
মাননীয় মুখ্যমন্ত্রী বলছে, আমিও বলছি যে দুর্নীতিমুক্ত হবে, স্বচ্ছ প্রশাসন হবে। অবশ্যই। এবার যদি মাইনরিটিদের যদি কথা ধরা হয়, মানে যেসব মুসলিম সম্প্রদায় রয়েছে, তারা তো আপনাকে ভোট দেয়নি। কিছুজন দিয়েছে বলা চলে, কারণ কি বুথ ওয়াইজ যদি আমরা রিপোর্ট দেখি, তারা অপোজিশনে যিনি ছিলেন ওনাকে ভোট দিয়েছে। তো ওনাদের যদি উন্নয়নের ওনারা যদি দাবি রাখেন, সেক্ষেত্রে সরকার কি সমানভাবেই সবাইকে দেখছে? মাননীয় প্রধানমন্ত্রীর একটাই কথা, সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস সবকা বিশ্বাস। হুম। সে ভোট দিলেও বা না দিলেও এটা কোনো প্রশ্ন না। মানুষের উন্নয়ন চাই, জাতি ধর্ম নির্বিশেষে। আমাদের কেন্দ্র সরকারই বলুন আর রাজ্য সরকারই বলুন, সবসময় মানুষের পাশে থাকবে। তো স্যার, আমাদের যে দ্বারকেশ্বর নদী, সেখান থেকে বালি তোলা হয়, বালি খাদান আছে। সরকারের তরফ থেকে আমাদের যেটা জানানো হয়েছে, প্রতি ট্রাক্টর পিছু 1200 টাকা করে নির্দিষ্ট দাম বেঁধে দেওয়া হয়েছে। তো এটা কি শুধুমাত্র আবাস যোজনায় অন্তর্ভুক্ত যারা তাদের জন্য, নাকি সবার জন্য? সাধারণ জনগণের জন্য। তাই ক্ষেত্রে দেখুন, কেউ হয়তো ব্যবসা করলে সেটার ক্ষেত্রে না। সাধারণ জনতা জনসাধারণ গণদেবতা তারা বাড়ি করবে, হুম। বা যারা আবাসের ঘর পেয়েছে তাদের ক্ষেত্রেও, মানে নিজের কাজে ইউজ হোক, ব্যবসার ক্ষেত্রে নয়। যেটা আমরা ব্যবসায়িক ক্ষেত্র বাদ দিয়ে বাদ বাকি যে কোনো ক্ষেত্রে মানে ওই একই দাম ধার্য করা থাকছে। ওকে। আপনি তো সৌমিত্র খাঁ মহাশয়ের সাথে অনেকবারই বৈঠক করেছেন সার্বিক উন্নয়নের জন্য। তো আমাদের যে জয়পুর থেকে শুরু করে আমাদের পুরো অঞ্চলটা জুড়ে যত সব পূর্ণ হেরিটেজ হিসাবে যেগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেরকম অনেক মন্দিরও আছে। তো এগুলোকে কি ফিল্ম শুটিং কিংবা কোনো কিছুর জন্য সাবসিডির আন্ডারে আনা যেতে পারে? ওই বিষয়টা সরকারের বিষয়। কারণ কি পর্যটনের একটা ব্যাপার থাকছে, যে আমাদের এখানে বনলতা আছে, সেক্ষেত্রে পর্যটন আস্তে আস্তে বাড়ছে। তো এক্ষেত্রে কি ইমপ্লিমেন্ট করা সম্ভব এখানে? না হওয়ার কিছু নেই, হতেই পারে। তো সরকার সেটা উদ্যোগ নিলে হবে।